Okay, dear students and viewers, good morning to all of you. আজকের এই সকালে আমি লাইভ ক্লাসে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য এবং তার সাথে কোশ্চেনের সাথে রিলেটেড যে অন্যান্য নিয়মগুলো আছে সেগুলো আলোচনা করব। তা আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো এই ক্রিটিক্যাল মুহূর্তে। আমরা দেখছি আজকে আমি আলোচনা করব এখানে বোর্ড কোর্সে এবং এটা হবে ইউজেস অফ মডিফায়ার্স এবং ইউজেস অফ মডিফায়ার্সকে আমি আসলে ঢাকা বোর্ড 2019-এর যে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে তার আদলে আলোচনা করব। আর আমার সাথে আজকে রয়েছে আমার মেহেরপুর সরকারি কলেজের দুইজন স্টুডেন্ট, ইয়াসিন এবং তৌফিকুল ইসলাম। তারা আমার সাথে এই কোশ্চেনটি সম্পর্কে একটু ইন্টারেক্ট করবে যাতে ইন্টারেক্টিভ হয় ক্লাসটি, এই জন্য আমি তাদেরকে ইনভাইট করেছিলাম যে তোমরা আমার সাথে একটু জয়েন করবে যাতে সকলে উপকৃত হতে পারে। তাহলে আমি আবারও বলছি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মডিফায়ার্স। অনেক স্টুডেন্টস এই বিষয়টা নিয়ে অনেকটাই ভীতি বোধ করে আর কি। তারা মনে করে বিষয়টি আসলে কি তেমন জটিল বিষয় নয়, এটি আসলে খুব একটা জটিল বিষয় নয়, তারপরেও তাদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় যে মডিফায়ার আসলে কিভাবে লিখবো, কিভাবে ব্যবহার করব। আসলে এইচএসসি লেভেলের যে কোশ্চেনটি আসলে গ্রামার আইটেম যেটি রয়েছে 12টি কোশ্চেন রয়েছে, এই পুরো বিষয়টি আসলে ইউজেস অফ গ্রামাটিক্যাল আইটেমস এটাকে আমরা বলতে পারি। এখানে যে আলাদা করে আমরা একটা গ্রামার আইটেম পড়বো, মডিফায়ার বলে যে একটা অংশ পড়বো, আসলে ব্যাপারটা এরকম নয়। যদিও এটাকে একটা পার্ট করে ফেলেছি আমরা গ্রামারের, এটাকে আমরা বিচ্ছিন্নভাবে আলোচনা করছি, কিন্তু গ্রামাটিক্যাল আইটেমস এর আসলে এটা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। মডিফায়ার গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টিসিপল, এগুলোই সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করছি, বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচারে আমরা যখন ব্যবহার করছি, এগুলো কিন্তু চলে আসে। কিন্তু যেহেতু আমরা ওই স্ট্রাকচার গুলো আলোচনা করছি না বা ওইগুলো স্টুডেন্টরা ইন্টারেস্টেড বোধ করছে না, তখন তারা মনে করছে কি মডিফায়ার একটা গ্রামারের একটা আলাদা যেন কোনো বিষয়। এই আলাদা বিষয় হিসেবে ভাবতে গিয়ে যখন আলাদা করে আলোচনা করা হয়, তখন দেখা যায় যে গ্রামারের অনেক বিষয় কিন্তু এখানে চলে আসছে। এখানে প্রোনাউন চলে আসছে, এখানে কোয়ান্টিফায়ার্স চলে আসছে, এখানে ইন্টেন্সিফায়ার চলে আসছে, এখানে নন ফাইনাইট ভার্ব যেমন ইনফিনিটিভ আসছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এই বিষয়গুলো চলে আসছে। অ্যাডভার্ব চলে আসছে, অ্যাডভার্বের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, এগুলো দেখা যাচ্ছে যখন আলোচনায় চলে আসছে, তখন আসলে আমরা মডিফায়ার্স আলোচনা করতে গিয়ে আমরা অন্যান্য গ্রামার আইটেমের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি। আর যখনই ঢুকে যাচ্ছি তখন স্টুডেন্টদের কাছে মনে হচ্ছে বিষয়টা অনেক বড় একটা বিষয়, হ্যাঁ, অনেক বড় একটা আইটেম বলে তারা মনে করছে। আর সেই বিধায় তারা আবার একটা গভীর সমুদ্রের মধ্যে মনে হচ্ছে যেন তারা পতিত হচ্ছে এবং তারা বিষয়গুলো বুঝে উঠতে পারছে না। তো এই বিষয়গুলোকে আসলে গ্রামার আইটেম গুলোকে ধারাবাহিকভাবে আলোচনা করতে পারতাম তাহলে অনেক সুবিধা হতো। তা যেহেতু সেরকম ভাবে আলোচনা করার এই মুহূর্তে হচ্ছে না, তা আমরা বোর্ড কোশ্চেনের উপর ভিত্তি করে আজকের এই আলোচনাটা আমি একটু করতে চাচ্ছি, যাতে তোমরা বিশেষ করে স্টুডেন্ট তোমরা যাতে বুঝতে পারো যে আসলে বিষয়গুলো কেমন হবে। তা চলো আমরা এবার কোশ্চেনে চলে যাই। দেখো আমি এখানে কোশ্চেনটি তোমাদের সুবিধার জন্য লিখেছি। আমরা জানি মডিফায়ার অংশটি প্রধানত কোন অংশে থাকে? কোশ্চেনের 9 নম্বরে। হ্যাঁ, যে বোর্ড যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনের 9 নম্বরে আসলে দেওয়া থাকে। এবং এখানে কিভাবে কোশ্চেনটি করা থাকে আমরা যদি একটু দেখি, দেখো এখানে লেখা আছে কি, read the following texts and use modifiers as directed in the blank spaces। অর্থাৎ নিচের এই যে একটি টেক্সট দেওয়া রয়েছে, এই টেক্সটটি পড়তে হবে এবং ইউজ মডিফায়ার্স, এবং তোমাকে মডিফায়ার ইউজ করতে বলা হবে কিভাবে? অ্যাজ ডাইরেক্টেড, মানে তোমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে বা হয়েছে আর কি। তাহলে দেখো এখানে গ্যাপের বা ব্ল্যাঙ্কস এর ঠিক পাশে, ডান পাশে ব্র্যাকেটস এর মাধ্যমে কি করা হচ্ছে? একটা নির্দেশনা তোমাকে দেওয়া হচ্ছে, একটা ডাইরেকশন দেওয়া হচ্ছে। এই ডাইরেকশনে যা বলা হবে তোমাকে ওই ব্ল্যাঙ্কে
সেটাই কিন্তু লিখতে হবে, সেই বিষয়টা কিন্তু তোমাকে লিখতে হবে। তাই বলছে যে অ্যাজ ডাইরেক্টেড, মানে যেভাবে তোমাকে বলা হচ্ছে সেইভাবে মডিফায়ার গুলো ইউজ করো। কোথায়? ইন দা ব্ল্যাঙ্ক স্পেসেস, এই যে শূন্য স্থান। ব্ল্যাঙ্ক স্পেস মানে হচ্ছে শূন্য স্থান। তাহলে শূন্য স্থানে তোমাকে মডিফায়ার ইউজ করতে হবে, তোমাকে যেভাবে বলে দেওয়া হবে। আর এই মডিফায়ারটি যখন আমরা একটা ব্ল্যাঙ্কে একটা মডিফায়ার ইউজ করব, তখন আমাকে মাথায় রাখতে হবে যে এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো আমি জানি কিনা। হুম তো এখানে যখন আমরা মডিফায়ার আলোচনা করেছি ক্লাসে বা অন্যান্য স্থানে, সেখানে আমরা বলে দিয়েছি মডিফায়ার গুলো কি, বা মডিফায়ার কি কি ভাবে আসে, কোন গ্রামারের কোন কোন আইটেম থেকে মডিফায়ার গুলো চলে আসে, এই বিষয়গুলো কিন্তু আমরা বলেছি। তা তোমরা আশা করি বিষয়গুলো আহ, মাথায় রেখেছো। তা আজকের এই কোশ্চেন আলোচনার মাধ্যমে আমরা সেগুলোকে পুনরায় একটু স্মরণ করতে চাই। হ্যাঁ, উই ওয়ান্ট টু রিমেম্বার দ্য রুলস। হ্যাঁ, এগুলো নিয়ে মনে করে আমরা ক্লাসটি করতে চাচ্ছি। তা আজকের যে টপিকটি সেটি হচ্ছে কি আর্সেনিক সম্পর্কিত। এখন আমরা একটু প্যাসেজটি বা টেক্সটটি পড়া শুরু করি এবং সেন্টেন্স ওয়াইজ বোঝার চেষ্টা করি মডিফায়ার গুলো কেমন ভাবে কোশ্চেনে আসবে। তাহলে হচ্ছে কি আর্সেনিক ইজ আ ড্যাশ। এখন ব্র্যাকেটের অংশটুকু আমরা প্রথমে পড়বো না, মূল যে সেন্টেন্সটি রয়েছে সেটাকে আমরা একটু পড়ার চেষ্টা করব। যেমন আর্সেনিক ইজ আ সাবস্টেন্স। তাহলে সাবস্টেন্স মানে আমরা বুঝবো কোনো পদার্থকে। তাহলে আর্সেনিক হচ্ছে এক ধরনের পদার্থ। এখন এটাকে আমরা কি করতে বলা হচ্ছে, এদের এখানে প্রি মডিফাই দা নাউন, নাউনকে প্রি মডিফাই করতে করতে বলা হচ্ছে। আর এই নাউনটি কোনটি? সাবস্টেন্স। তাহলে এই পদার্থ বা সাবস্টেন্স, এই যে ওয়ার্ডটি, একে কি করতে হবে? প্রি মডিফাই করতে হবে। আমরা জানি নাউনকে প্রি মডিফাই করা বা নাউনকে মডিফাই করার জন্য যে আমরা ওয়ার্ড ইউজ করি তা হয়ে থাকে কি? অ্যাজেক্টিভ। তাই যখনই প্রি মডিফাই দ্য নাউন এই ফ্রেজটিকে ব্যবহার করা হবে, তখনই আমরা বুঝবো এখানে তোমার অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে, অ্যাজেক্টিভ। তাই নাকি? তাহলে এখন অ্যাজেক্টিভ তো অনেক রয়েছে। এখন প্রশ্ন হলো স্টুডেন্টদেরকে, মানে প্রশ্ন স্টুডেন্টদের হলো যে স্যার আমি তো বুঝলাম প্রি মডিফাই দ্য নাউন, হ্যাঁ, যে নাউনকে প্রি মডিফাই করতে হবে, কিন্তু এখানে আমরা কোন ওয়ার্ড ইউজ করব? এই কথাটি তো আসলে সমাধান করা যাচ্ছে না, এই প্রশ্নের কোনো সমাধান সহজে দেওয়া যাচ্ছে না if we do not know the words which can be used here। হ্যাঁ, এখানে যে ওয়ার্ড ইউজ করা হবে সেই ওয়ার্ড গুলো যদি তোমরা না জানো, তাহলে তো এর কোনো সমাধান নেই। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড স্টক অফ ওয়ার্ডস অর ভোকাবুলারি। হ্যাঁ, তোমাদেরকে কি করতে হবে? শব্দের একটা বড় স্টক রাখতে হবে, মজুত করতে হবে, যাতে যখনই আমি কোনো সেন্টেন্স ইউজ করব বা গঠন করব, ফর্ম করব, তখনই যাতে আমি ওই ওয়ার্ড গুলোকে ব্যবহার করতে পারি। আমরা হয়তো বুঝতে পারছি, সেন্টেন্সটা বুঝতে পারছি, কিন্তু বাংলাটা বুঝতে পারছি, কিন্তু কোন ইংলিশ ওয়ার্ডটি ইউজ করব সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু ওয়ার্ডটি আমার পরিচিত। হ্যাঁ, ওয়ার্ডটি আমি ব্যবহার করতে পারবো। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ভিডিও ক্লাস দেখছো তারা কমেন্টে লেখো দেখি যে এখানে কোন ওয়ার্ড ইউজ করা যেতে পারে। যদি আমরা বুঝতে একটু কঠিনতার মধ্যে পড়ে যাই, তাহলে আমরা কি করতে পারি? পরবর্তী সেন্টেন্সটি একটু পড়ে ফেলতে পারি, তাহলে বুঝবো যে এখানে কোন ওয়ার্ডটি আসতে পারে। যেমন ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই, মানে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। তার মানে এই সাবস্টেন্সটি আমাদের জন্য কেমন? ক্ষতিকর। আমরা এরকম কিন্তু কিছু মিনিং আনতে পারি, যেটা হচ্ছে পারে খারাপ, হ্যাঁ, বা বিপজ্জনক বা ধ্বংসাত্মক। এই বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে আসতে পারি। যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু তখন আমরা সহজেই খুঁজে পেতে পারবো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি, যে আমরা বুঝতে পারলাম, সেন্সটা আনতে পারলাম। যেখানে যে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, এই সেন্টেন্সটা পড়ার পর বা পরবর্তী এর সাথে যে পরবর্তী সেন্টেন্সটি আছে সেটা পড়ার পর আমরা যদি সেন্স করতে পারি যে না এখানে এই ধরনের মিনিং আসতে পারে, তখন কিন্তু আমরা সহজে একটা ওয়ার্ড নিয়ে আসতে পারবো। সুতরাং এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে যখনই ইংলিশ
কোশ্চেন আমরা সলভ করতে যাব, তখন আমাদের প্রধান কাজ হবে অন্তত সেন্টেন্সের মিনিংটাকে বুঝতে পারা। শুধু রুলস জানলে কিন্তু আপাতত এইচএসসি লেভেলে কাজ খুব কম হবে। হুম, কারণ তোমাকে সেন্টেন্সের মিনিং বুঝেই কিন্তু তোমাকে এখানে সমাধানগুলো করতে হবে। সো ইফ ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস অর দ্য কনটেক্সট অফ দ্য টেক্সট, যদি টেক্সটের বিষয়বস্তু তুমি যদি না বোঝো তাহলে কিন্তু সঠিক ওয়ার্ডটি ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা বুঝে ফেললাম যেখানে খারাপ বা ক্ষতিকর এরকম কিছু একটা বোঝাচ্ছে। তার মানে আমরা এখানে যদি যেহেতু অ্যাডজেক্টিভ ইউজ করতে বলা হচ্ছে, তাহলে হার্মফুল এই জাতীয় আমরা ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হার্মফুল কথাটা তাহলে আমি এখানে লিখলাম, আমি জাস্ট উত্তরটা এখানে লিখে ফেলছি তাহলে সুবিধা হবে। যে হার্মফুল, তাহলে হার্মফুল কি? একটি অ্যাডজেক্টিভ। এখন এর সিনোনিমাস যে আরো ওয়ার্ড রয়েছে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স। আবার ব্যবহার করার সময় আমাকে অবশ্যই খেয়াল করতে হবে এই বিষয়টা যে হার্মফুল বা এই জাতীয় সিনোনিমাস যে ওয়ার্ডগুলো রয়েছে, হয়তো এখানে আমি যখন ব্যবহার করব তখন আমার সবচেয়ে বড় বিষয়টা হবে তার পূর্বে যে আর্টিকেলটি রয়েছে। এখানে কি ব্যবহার করা হচ্ছে? এই। অতএব এখানে যখন এই ব্যবহার করা হচ্ছে তখন আমি এমন কোনো ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবো না যেটা ভায়েল সাউন্ড দিয়ে শুরু বা কোনো ভায়েল লেটার্স দিয়ে শুরু, হ্যাঁ, যার মধ্যে ভায়েল সাউন্ড রয়েছে। তাহলে কিন্তু এখানে অ্যান হতো, কিন্তু এখানে তো আমাকে অলরেডি বলে দিয়েছে এ। অতএব এমন ওয়ার্ড গুলো আমাকে ইউজ করতে হবে যেটা হচ্ছে ভায়েল সাউন্ড বা ভায়েল লেটার্স শূন্য, মানে এখানে থাকবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, এবং অ্যাডজেক্টিভটি তোমাদেরকে কোনো রুলস অনুসারে নয় বরং সেন্টেন্সের নিয়ম অনুসারে এবং সেন্টেন্সের অর্থ অনুসারে তোমাকে চয়েস করতে হবে। এবং এই ওয়ার্ডটি তুমি কোথায় পাবে? তোমার ভিতর থেকেই তোমাকে বার করতে হবে। আর যদি তোমার ওয়ার্ড স্টক কম থাকে তাহলে হয়তো তোমাকে অনেক কষ্ট পেতে হবে এই বিষয়টিকে সমাধান করতে। তাই বেশি বেশি পড়তে হবে। তাই আমার সবচেয়ে বড় পরামর্শ হলো রিড অ্যাজ মাচ অ্যাজ পসিবল, জাস্ট টু এনরিচ ইউর স্টক অফ ওয়ার্ডস, ইংলিশ ওয়ার্ডস। ওকে, এরপর আমরা চলে যাই। তাহলে কি প্রি মডিফাই দ্য নাউন মানে আমরা বুঝবো কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এরপর আমরা চলে যাব বি নম্বর কোশ্চেনে, মানে পরবর্তী সেন্টেন্সে। ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তাহলে এটা মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক, ক্ষতিকর, এরকম একটা কিছু। তাহলে এখানে কি ব্যবহার করতে বলছে? আমাকে আগে নির্দেশনাটি পড়তে হবে। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। দেখো, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ তার মানে ইন্টেন্সিফায়ার নামক যে ওয়ার্ডটি আমরা এখানে ব্যবহার করব, সেই ইন্টেন্সিফায়ার ওয়ার্ডটি হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে তার তীব্রতা, ইন্টেন্সিফাই মানে কি? তীব্রকরণ করা, মানে তার ডিগ্রি নির্দেশ করা, তার মাত্রা নির্দেশ করা, মানে মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া, এরকম ওয়ার্ডগুলোকে আমরা বলে থাকি ইন্টেন্সিফায়ার। যেমন আমরা বেশ কিছু ইন্টেন্সিফায়ার কিন্তু এখানে আমরা লিখতে পারি। যেমন এগুলো প্রধানত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটিকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। যেমন আমি সবচেয়ে কমন ওয়ার্ডটি আগে লিখলাম, সেটা হচ্ছে ভেরি। ভেরি খুবই কমন একটি ইন্টেন্সিফায়ার যেটা খুব ব্যবহৃত হয়। এছাড়াও রয়েছে কোয়াইট, তারপর রয়েছে এক্সট্রিমলি। এরকম ভাবে অনেক ওয়ার্ড রয়েছে, যেমন আমি বলতে পারি মাছ, বা যে মোস্ট, এই জাতীয় গুলো কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে বসে। তাহলে এইভাবে আমরা দেখো ভেরি, কোয়াইট, এক্সট্রিমলি এই যে ওয়ার্ড গুলো পাচ্ছি, এইগুলো যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসাবো এবং তাদের ইন্টেন্সিটিকে নির্দেশ করার চেষ্টা করব, তখন তাকে বলা হবে কি? ইন্টেন্সিফায়ার। তাহলে এখানে কি ইউজ করতে বলা হচ্ছে? ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তাহলে আমরা এখানে কোনটা ইউজ করতে পারি? যে ভেরি ইউজ করতে পারি, কোয়াইট ইউজ করতে পারি, এক্সট্রিমলি ইউজ করতে পারি, হাইলি ইউজ করতে পারি, এরকম অনেক রয়েছে। তাহলে আমরা সেগুলো শিখে নিব। তাহলে এখানে আমরা কোন ওয়ার্ড ইউজ করতে পারি? খুবই কমন যে ওয়ার্ডটা, সেটাই মনে করো আমরা ইউজ করলাম এখানে ভেরি। তাহলে ভেরিটা হচ্ছে কি এখানে একটি ইন্টেন্সিফায়ার।
আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা পেয়েছি, একটি পেলাম অ্যাডজেক্টিভ এ নম্বর, যেখানে আমরা হার্মফুল ইউজ করেছি, বি নম্বরে পেলাম কি ভেরি, যা এই অ্যাডজেক্টিভের পূর্বে বসে অ্যাডজেক্টিভটাকে প্রি মডিফাই করা হচ্ছে, সেটা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা সেন্টেন্সটি যদি আবার পুনরায় লেখার চেষ্টা করি তাহলে কেমন হবে? ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক বা ক্ষতিকর, এরকম আর কি। এখন পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি সি নাম্বার কোশ্চেনে কি হতে পারে। সি নাম্বারটাতে কি বলা হচ্ছে? ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে নাউন কোনটা? সাবস্টেন্স। সাবস্টেন্স ওয়ার্ডটা তো আমরা অলরেডি দেখে এসেছি। তাহলে এই সাবস্টেন্স এর পূর্বে আমাকে একটা ডেমনস্ট্রেটিভ ইউজ করতে হবে। তাহলে ডেমনস্ট্রেটিভটা কি বা এই ওয়ার্ডগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে তো হবে না। তাহলে আমরা একটু এখানে কি লিখেছিলাম, এগুলো ছিল ইন্টেন্সিফায়ার। এরপর আমরা দেখব ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ গুলো হচ্ছে কোনো কিছু কাছের বা দূরের এরকম কিছু নির্দেশ করে, যে প্রোনাউন গুলো বা যে অ্যাডজেক্টিভ গুলো, সেগুলোকে আমরা বলে হচ্ছি ডেমনস্ট্রেটিভ। যেমন হচ্ছে মনে করো দিস, বা কাছের প্লুরাল ফর্ম নির্দেশ করার জন্য আমরা ইউজ করি দিস, অথবা দূরের সিঙ্গুলার কোনো কিছুকে নির্দেশ করার জন্য ইউজ করি দ্যাট। দূরের প্লুরাল ফর্ম নির্দেশ করার জন্য আমরা ব্যবহার করে থাকি those। এই যে ওয়ার্ড গুলো আমরা দেখলাম, দিস, দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এগুলো প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ উভয় হিসেবে ব্যবহৃত হয়। যখন এগুলো কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তখন আমরা এগুলোকে বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যখন এগুলোকে কোনো নাউনের পূর্বে বসে ওইগুলোকে প্রি মডিফাই করতে ব্যবহার করে থাকি, যেমন এখানে কি বলছে দেখো, ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আর প্রি মডিফাই দ্য নাউন মানেই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার মানে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন আমাকে এগুলো ব্যবহার করার সময় সতর্ক হতে হবে যে যে নাউনের পূর্বে ব্যবহার করব সেই নাউনটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল ফর্ম। যদি সিঙ্গুলার হয়ে থাকে এবং কাছের জিনিসকে নির্দেশ করে তখন আমরা দিস ইউজ করব। যদি প্লুরাল ফর্ম হয়ে থাকে এবং কাছের জিনিসকে নির্দেশ করে তাহলে দিস ইউজ করব। আর যদি দূরের সিঙ্গুলার হয়ে থাকে তাহলে দ্যাট ইউজ করব। আর দূরের যদি প্লুরাল ফর্ম হয়ে থাকে তাহলে আমরা দোজ ইউজ করব। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা আর্সেনিককে নির্দেশ করার জন্য সাবস্টেন্স কথাটি ইউজ করেছি। অতএব আমরা এই বা ওই দুটাই ইউজ করতে পারি এখানে। আসলে দ্যাট সাবস্টেন্স অথবা দিস সাবস্টেন্স উভয়ই আসলে এখানে কারেক্ট হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি উত্তর হিসেবে? যেহেতু সাবস্টেন্স হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, এ কারণেই, তাই না, যা কিছু আনকাউন্টেবল তাদেরকে আমরা সিঙ্গুলার ধরেই মোটামুটি কাজ চালাই। তাহলে এখানে আমরা কোনটা ইউজ করব? ইস অথবা দ্যাট উভয়ই কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, দুটো মিনিং এখানে চলবে। তাহলে আমরা মোটামুটি দিসটাকে ধরে নিব। তাহলে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েলস। মানে কি টিউবওয়েলস মানে কি? নলকূপ। টিউব মানে নল, ওয়েল মানে কুয়া। তাহলে হচ্ছে এই নলকূপের পানিতেই এই পদার্থগুলোকে পাওয়া যায়। ফাউন্ড প্যাসিভ ফর্মে রয়েছে। তাহলে আমরা দেখলাম ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন বলতে আমরা এখানে শুধু ইউজ করলাম কি ডেমনস্ট্রেটিভ দিস অথবা দ্যাট। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। দেয়ার আর, এখানে আমরা গ্যাপটার জন্য যে ব্র্যাকেট রয়েছে সেটাকে পরে পড়ছি। দেয়ার আর ভিলেজেস ইন কান্ট্রি। তাহলে আমরা ব্র্যাকেটের যে আইটেমগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা একটু পরে পড়বো, যে ফ্রেজ বা ওয়ার্ড গুলো দেওয়া থাকবে সেগুলো আমরা একটু পরে পরে মূল সেন্টেন্সটিকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে দেয়ার আর ভিলেজেস ইন কান্ট্রি। তাহলে এখন প্রথম অবস্থায় আমাদের কি চাওয়া হচ্ছে একটু দেখে নিই। ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে কোয়ান্টিফায়ার ইউজ করতে বলছে। তাহলে কোয়ান্টিফায়ার মানে কি? যা দিয়ে কোনো কিছুর পরিমাণ বা সংখ্যা নির্দেশ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে আমরা কয়েকটা কোয়ান্টিফায়ার লিখে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। কোয়ান্টিফায়ার যেমন হচ্ছে মনে করো ম্যানি, মাচ, মোর,
some, several, few, a lot of, a number of, এরকম ভাবে মোটামুটি তারপর হচ্ছে কম বেশি যাই বোঝাক না কেন এরকম কিছু পরিমাণ বা সংখ্যা নির্দেশক যে ওয়ার্ড গুলোকে আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে হচ্ছে ম্যানি মানে অনেক, মাস মানে অনেক। আমরা ম্যানি কখন ইউজ করি? যদি সেটা কাউন্টেবল হয়ে থাকে এবং অনেক বোঝায়। মাছ আমরা কখন ইউজ করি? যদি আনকাউন্টেবল হয় এবং অনেক বোঝায়। মোর আমরা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সাম বলতে আমরা মোটামুটি মাঝামাঝি কোনো একটা অবল, বেশিও না কম না এরকম কিছু অর্থে ব্যবহার করছি। সেভারেল কতগুলো, ফিউ কম অর্থে ব্যবহার করছি, আ লট অফ অনেক অর্থে ব্যবহার করছি, আ নাম্বার অফ অনেক অর্থে ব্যবহার করছি। তাহলে এরকম ভাবে যে ওয়ার্ড বা ফ্রেজ গুলো মোটামুটি পরিমাণ বা সংখ্যা নির্দেশ করতে আমরা ব্যবহার করে থাকি সেইগুলোকে বলে থাকি হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এখন আমাদের এখানে কি চাওয়া হচ্ছে? কোয়ান্টিফায়ার চাওয়া হচ্ছে, একটা কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে। তাহলে দেয়ার আর ড্যাশ ভিলেজেস, তাহলে আমরা কোনটা ইউজ করতে পারি? ম্যানি ভিলেজেস, সাম ভিলেজেস, সেভারাল ভিলেজেস, ফিউ ভিলেজেস, এরকম। তাহলে কোনটা ইউজ করা যায়? তাহলে আমরা এখানে সেন্স করতে হবে যেটা কি কম কিছু নির্দেশ করা হচ্ছে নাকি বেশি বলে নির্দেশ করা হচ্ছে, এরকম কিছু সেন্স কিন্তু আমার এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা আনতেই পারি যে অনেক গ্রাম রয়েছে এরকম অর্থে, যে দেয়ার আর মেনি ভিলেজেস, দেয়ার আর আ লট অফ ভিলেজেস, দেয়ার আর আ নাম্বার অফ ভিলেজেস, এরকম ভাবে কিন্তু আমরা যদি অনেক অর্থে ব্যবহার করি তাহলে আমরা এই কোয়ান্টিফায়ার গুলো ইউজ করতে পারি। তাহলে আমি এখানে সহজটা ইউজ করলাম যেটা আমাদের খুবই কমন একটি ওয়ার্ড। তাহলে দেয়ার আর ম্যানি ভিলেজেস বলতে অনেক গ্রাম রয়েছে ইন ড্যাশ কান্ট্রি। এখন এখানে কি ব্যবহার করতে বলছে? ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এই কান্ট্রি নাউনটিকে মডিফাই করার জন্য আমাদের পজিটিভ ইউজ করতে বলছে। এখন পজিটিভ কি জিনিস? আমরা তো জানি পজিটিভ গুলো কি কি। আমরা একটু লিখে নিই পজিটিভ গুলো কি কি। যেমন আয়ের জন্য পজিটিভ ইউজ করে থাকি মাই। তারপরে ধরো উইয়ের জন্য আমরা পজিটিভ ইউজ করে থাকি আওয়ার, তাই না? হিয়ের জন্য আমরা ইউজ করে থাকি হিজ। শিয়ের জন্য আমরা ইউজ করছি হচ্ছে হার। দের জন্য আমরা ইউজ করছি দিয়ার, তাই না? এরকম ভাবে ইটের জন্য আমরা পজিটিভ ইউজ করছি ইটস। ওয়ানের জন্য আমরা পজিটিভ ইউজ করছি ওয়ান্স, বা কোনো নাউনের সাথে পজিটিভ আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে ব্যবহার। তাহলে এই যে মাই, আওয়ার, হিজ, হার এগুলো হচ্ছে কি পজিটিভ। এখন এই পজিটিভ গুলোর মধ্যে কোনটা আমরা ইউজ করতে পারি? দেখো আমরা একটু আগে পিছিয়ে বোঝার চেষ্টা করব যেখানে কোন ধরনের আসতে পারে। তাহলে আমরা আবার একটু দেখি। দেয়ার আর মেনি ভিলেজেস ইন কান্ট্রি, মোস্ট অফ আওয়ার পিপল। তার মানে এটা আমরা ফার্স্ট পার্সন অনেকটা আলোচনায় আসছি, মানে আমরা আমাদের এরকম কিছু একটা নির্দেশ করতে চাচ্ছি। তার মানে এখানে কাদের দেশকে নির্দেশ করা হবে? আমাদের দেশকে নির্দেশ করব। তার জন্য আমরা কি ইউজ করবো এখানে? আওয়ার। অথবা দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে পজিটিভ হিসেবে আমরা কোনটা ইউজ করলাম? আওয়ার ইউজ করলাম। তার মানে আমাকে জানতে হবে পজিটিভ গুলো কি কি এবং এই সেন্টেন্সের সাথে কোনটা দিলে পারে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এগুলো কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তাহলে আওয়ার ইউজ করলাম। এরপর চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে। তাহলে আমরা একটু পূর্বের সেন্টেন্সের মিনিংটা দেখে আসি। দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি বলছে আমাদের দেশে অনেক গ্রাম রয়েছে, তাই নাকি? এবং কি বলা হচ্ছে? মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। বলছে আমাদের দেশে অনেক গ্রাম রয়েছে এবং মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। তাহলে আমাদের লোকজনেরা কি করে? টিউবওয়েলের পানি পান করে থাকে। তাহলে এখন কি ইউজ করতে বলা হচ্ছে এখানে? ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দা নাউন। তার মানে এখানে এই নাউনটিকে প্রি মডিফাই করব, পিপল যে নাউনটি তাকে যে আমরা প্রি মডিফাই করব, এর সাথে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে কি? একটি নাউন অ্যাডজেক্টিভ। এটা হলো সবচেয়ে বড় কথা। নাউন অ্যাডজেক্টিভ কি জিনিস এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। নাউন অ্যাডজেক্টিভ আমরা অ্যাডজেক্টিভ জানি, তাহলে নাউন অ্যাডজেক্টিভ কি তোমরা যদি শিখে থাকো তাহলে অবশ্যই জেনেছো, আর যদি না শিখে থাকো আমি একটু আলোচনা করছি। নাউন, তাই নাকি? কোনো কিছু নাম, আমরা এখন একে বলছি অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে।
তাহলে নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন তাকে আমরা সরাসরি নাউন না বলে বলছি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে? যেমন আমি মনে করেন বললাম এখানে একটা বললাম হচ্ছে টেবিল আর একটা হচ্ছে ক্লথ, দুটাই কিন্তু নাউন। টেবিল একটা নাউন, ক্লথ একটা নাউন। তাহলে টেবিল বলতে আমরা একটা জিনিসকে বোঝাচ্ছি, ক্লথ বলতে আমরা আরেকটা জিনিসকে বোঝাচ্ছি। তাহলে এই দুটা জিনিসকে যখন আমরা বোঝাচ্ছি আলাদা আলাদা করে, তখন দুটা জিনিসের নাম আলাদা আলাদা করে বোঝানো হলো। কিন্তু যদি আমরা এদেরকে একটাকে আরেকটার মডিফায়ার হিসেবে ইউজ করি, তখন কিন্তু একটা নাউনকে নির্দেশ করবে এবং আরেকটা নাউনের মডিফায়ার হিসেবে ব্যবহৃত হবে। কেমন? যেমন আমি যদি বলি টেবিল ক্লথ, আমরা হচ্ছে টেবিলে ব্যবহার করার জন্য যে ক্লথ সেটাকে আমরা বলছি টেবিল ক্লথ। তাহলে এই টেবিলটা কিন্তু নাউন ছিল আগে যখন আমরা সিঙ্গেল আলাদা আলাদা করে ইউজ করছিলাম, কিন্তু এখানে ক্লথটাকে আমরা ক্লথটাকে মডিফাই করেছি কি দিয়ে? টেবিল দিয়ে। তাহলে এই ক্লথটা কিসের জন্য বা কি কাজে ব্যবহারের জন্য? টেবিলে পাতার জন্য। একইভাবে বেড কভার, তাই নাকি মোবাইল কেস, আমরা ধরো এইভাবে বলতে পারি আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট একটা নাউন, প্রবলেম। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তাহলে এটা একটি নাউন, এটা একটি নাউন। তাহলে আপাতত প্রবলেমকে মডিফাই করে বোঝানো হচ্ছে কোন ধরনের প্রবলেম, কোন ধরনের সমস্যা? বেকারত্ব সমস্যা। তাহলে আনএমপ্লয়মেন্ট এটাও একটি নাউন, কিন্তু আপাতত সে কিসের কাজ করছে? নাউনের কাজ নয়, বরং নাউন অ্যাডজেক্টিভের কাজ করছে। কারণ এ ছিল নাউন, গঠনগতভাবে সে নাউন, কিন্তু আপাতত ব্যবহারগত দিক থেকে সে হচ্ছে প্রবলেম নামক যে নাউনটি রয়েছে তার প্রি মডিফায়ার, অতএব তাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। তার মানে এখানে যে পিপল যে ওয়ার্ডটি রয়েছে তাকে আমার মডিফাই করতে হলে একটা নাউনকে নিয়ে আসতে হবে এখানে। তাহলে আমাদের পূর্বের সেন্টেন্স কাছ থেকে কিন্তু আমরা এখানে হেল্প পেতে পারি। বললাম দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক গ্রাম রয়েছে, এবং বলা হচ্ছে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, তাহলে কোন পিপল হবে? ওই ভিলেজ পিপল। তাহলে ভিলেজ যেহেতু নাউন আমরা নিয়ে আসতে পারি, মানে ভিলেজটাকে কিন্তু আমরা প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি পিপলের। ওকে, তাহলে পিপলের মডিফায়ার হিসেবে আমরা কিন্তু এখানে রুরাল পিপল ইউজ করতে পারবো না, কারণ রুরাল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করতে বলা হয়নি, বলা হয়েছে নাউন ইউজ করতে হবে, আর নাউনকে আপাতত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করাতে হবে। তাহলে এখানে আমরা ভিলেজ কথাটিকে ব্যবহার করতে পারি। তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউব ওয়েল ওয়াটার, তাহলে আমাদের অধিকাংশ গ্রামের লোকজন কি করে? টিউবওয়েলের পানি পান করে বা নলকূপের পানি পান করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো নাউন অ্যাডজেক্টিভ বলতে কাকে বোঝানো হচ্ছে। আমাকে সেন্টেন্সের সাথে এবং সেন্টেন্সের অর্থের সাথে মিল রেখে আমাকে ওয়ার্ডগুলোকে কিন্তু চয়েস করতে হবে। এখন নাউন মানে যে কোনো নাউন এখানে বসালে কিন্তু হচ্ছে না, তার মানে সেন্টেন্সের সাথে মিল রেখে কোন নাউনটি আসবে সেই নাউনের সাথে মিল রেখে কিন্তু আমাকে বসাতে হবে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমাদের গ্রাম্য লোকজনদের অধিকাংশই কি করে? এই টিউবওয়েলের পানি পান করে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ম্যানি অফ দেম, ম্যানি অফ দেম বলতে কাদের বোঝানো হচ্ছে? ওই গ্রামের লোকজনকে বোঝানো হচ্ছে। তাদের অধিকাংশ কি করে? আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম। দেখো এইটাকে যদি আমাদের গ্যাপ করে দিত তাহলে কি কি হতো? আর্সেনিকের জায়গায় যদি গ্যাপ দিয়ে দিত তাহলে এবং বলতো যদি নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে, তাহলে আর্সেনিক কিন্তু একটা কি নাউন, দেখো সাবজেক্টে বসেছে, একটা নাম, একটা পদার্থের নাম। তাহলে এখানে নাউন অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু এটাও আসতে পারতো না, যে এই জায়গায় গ্যাপ দিয়ে বলতো যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, মানে প্রবলেম নাউনটিকে আমাদের প্রি মডিফাই করতে হবে। তাহলে আমরা এখানে আর্সেনিক ইউজ করতাম এবং এটা নাউন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এই জায়গাতে। তো এরকম যখনই আমরা কোনো কিছু পড়বো, আমাদের পড়ার ভিতরেই কিন্তু আমাদের সমাধানগুলো রয়েছে। একইভাবে দেখো পরবর্তী সেন্টেন্সে যদি আমরা যাই, দিস এটাকেও কিন্তু গ্যাপ দিয়ে বলতে পারতো যে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, মানে প্রবলেম নাউনকে মডিফাই করতে হবে ডেমনস্ট্রেটিভ দিয়ে। তাহলে এইভাবে আমরা যখনই কোনো কিছু পড়বো না কেন আমাদের কোশ্চেন গুলোকে মাথায় রাখতে হবে, এবং পড়ার সময়তেই আমাদের এই কোশ্চেনের আদলে কিন্তু চিন্তা করতে হবে, যাতে আমরা সঠিকভাবে বুঝতে পারি। ওকে, এবং কোশ্চেন গুলো যাতে আমরা ধরতে পারি এবং আমাদের প্র্যাকটিক্যালি ইংলিশ ইউজ করতে করতেই যাতে আমরা বুঝে নিতে পারি এবং মানে আনসার গুলো আমরা খুঁজে নিতে পারি। ওকে,
তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সটা পড়ে ফেলি। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। বলছে প্রি মডিফাই দ্য ভার্ব। এবার আসলো ভার্বের প্রি মডিফায়ার। তাহলে ভার্বকে প্রি মডিফাই করে যে ওয়ার্ডটি, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি কি? অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব অথবা সেন্টেন্স, অর্থাৎ নাউন বা প্রোনাউন বাদ দিয়ে বাকি বিষয়গুলোকে মডিফাই করে যে ওয়ার্ডটি, তাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। আর ইন্টেন্সিফায়ারও কিন্তু এক ধরনের অ্যাডভার্ব, যেগুলো প্রধানত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে এখানে ভার্বকে মডিফাই করতে বলে, তাহলে ইন্টেন্সিফায়ার যখন আসবে তখন আমরা বুঝে নিব সেটা হবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মডিফায়ার। আর যখন ভার্বকে মডিফাই করতে বলা হবে তখন আমরা বুঝবো এটা হচ্ছে সরাসরি অ্যাডভার্ব। তাহলে দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তাহলে নর্থ বেঙ্গল, হ্যাঁ, মানে উত্তরবঙ্গে পাওয়া গেছে এই সমস্যাটি। কেমন ভাবে পাওয়া গেছে? কেমন ভাবে? কম না বেশি? এরকম কিছু একটা নিশ্চয় নির্দেশ করছে। অর্থে বলা হচ্ছে উত্তরবঙ্গে এটা ব্যাপক হারে পাওয়া গেছে, তাই না কি? তাহলে ব্যাপক হারে এই যে সেন্সটি আসছে, এই সেন্সটির জন্য আমরা কিন্তু একটা ওয়ার্ড নিয়ে আসতে পারি। তাহলে আমরা কি আনতে পারি এখানে বলো? তাহলে আমরা অনেকগুলো অ্যাডভার্ব আমরা এখানে লিখতে পারি, একটু নিচে লিখি। যেমন বললাম হচ্ছে হাইলি, ব্যাপক হারে। অ্যাকিউটলি, মানে তীব্রভাবে, তাই না? এরকম ভাবে কিন্তু আমরা বেশি অর্থের যেগুলো ব্যবহার করার, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এরকম ভাবে এর সিনোনিমাস যে ওয়ার্ড গুলো রয়েছে তোমরা অবশ্যই আরো বেশি বেশি শিখে ফেলবে, তাহলে কিন্তু তোমরা এগুলোকে ইউজ করতে পারবে। তাহলে আমরা হাইলি, লার্জলি, হ্যাঁ, এরকম অর্থে আমরা অনেক আনতে পারি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? লার্জলিটা ইউজ করি, নতুন একটা ওয়ার্ড। লার্জলি মানে কি? ব্যাপক হারে পাওয়া যায়, ইজ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে। ইউজুয়ালি স্যার, হ্যাঁ, বেসিক্যালি বা অবশ্যই। ইউজুয়ালি। হ্যাঁ, সেটা হতে পারে। সাধারণত। সেটা আমরা ইউজ করতে পারি। ইউজুয়ালি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, সেটাও হবে। তাহলে এই যে, যেহেতু আমাকে বলছে ভার্বকে প্রিমডিফাই করতে হবে এবং সেন্টেন্সের অর্থের সাথে মিলে যাবে, সেরকম কিছু ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব অ্যাডভার্ব হিসেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসি পরবর্তী সেন্টেন্সে। উই শুড টেক প্রপার মেজার ড্যাশ। তার মানে এইটুকুই বলে দেওয়া হচ্ছে। তাহলে আমাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে এই যে ব্যবস্থা নেওয়া, টেক, এই টেকের পোস্ট মডিফায়ার হিসেবে আমাদেরকে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে হবে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? ইনফিনিটিভ বলতে আমরা যেটা বুঝি, টু প্লাস ভার্বের কি বেস ফর্ম, তাই নাকি? এটা হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু যখন আমাকে বলবে ইনফিনিটিভ ফ্রেজ, তখন আমাকে কি করতে হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম তো আমরা বসাবোই, তার সাথে অন্য কোনো ওয়ার্ড আমাকে বসাতে হবে। মানে এই ভার্বেরই অবজেক্ট, অ্যাডভার্ব বা কমপ্লিমেন্ট হয় এমন কোন ওয়ার্ডকে আমরা বসিয়ে ভার্ব ফ্রেজ নির্দেশ করব। তাহলে অর্থের সাথে মিলে যায় সেরকম কিছু ফ্রেজ আমাকে তৈরি করতে পারতে হবে, এবং তৈরিটা হবে কি দিয়ে? ইনফিনিটিভ দিয়ে। তাহলে উই শুড টেক প্রপার মেজার্স, তাহলে যথোপযুক্ত ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। কি করতে? তাহলে এই যে প্রবলেম, এই যে সমস্যাটি, এই যে আর্সেনিক প্রবলেম, না, এখানে বলা হচ্ছে এই প্রবলেমটা কি করার জন্য? দূর করার জন্য বা সমাধান করার জন্য, এরকম কিছু একটা কথা আসবে নিশ্চয়ই। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? যে আমরা বলতে পারি টু সলভ দিস প্রবলেম, তাই না? এটা হতে পারে। হ্যাঁ, অথবা আমরা যদি বলি টু সলভ দিস আর্সেনিক প্রবলেম, মানে কি? বা টু রিমুভ দিস প্রবলেম,
মানে যে কোনো ভাবে আমরা কথাটা কিন্তু এখানে নিয়ে আসতে পারি। দিস প্রবলেম অফ আর্সেনিক, যেভাবে হোক আমরা প্যাসিভ ফ্রেজটি তৈরি করব, কিন্তু ফ্রেজ তৈরি করার সবচেয়ে মূল কাঠামোটি হবে ইনফিনিটিভ দিয়ে। তাহলে এটাই কিন্তু আমরা এখানে যদি নিয়ে যাই, আমরা একটু ওখানেই বসালাম তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখলাম এই জায়গাতে পেস্ট করে দিলাম। তাহলে টু সলভ দিস প্রবলেম, আচ্ছা তাহলে কি দাঁড়ালো যে উই শুড টেক প্রপার মেজার্স টু সলভ দিস আর্সেনিক প্রবলেম, বা টু সলভ দিস প্রবলেম, যেভাবে আমরা টু সলভ দিস প্রবলেম অফ আর্সেনিক, যে কোনো ভাবে আমরা কিন্তু এই কথাটি নিয়ে আসতে পারি। তাহলে এটা আমরা পেয়ে ফেললাম যে কিভাবে আমরা ইনফিনিটিভ ফ্রেজ গঠন করব। এরপর পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউব ওয়েলস হ্যাভিং আর্সেনিক। তাহলে হ্যাভিং আর্সেনিক মানে কি? আর্সেনিক রয়েছে যে সকল টিউবওয়েল, সেগুলোকে কি করছে? চিহ্নিত করছে সরকার। ট্রাইং, চিহ্নিত করার চেষ্টা করছে। তাহলে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক, চিহ্নিত করার চেষ্টা করছে দ্য টিউবওয়েল, সেই সকল টিউবওয়েল বা নলকূপ গুলোকে যার কি রয়েছে? হ্যাভিং আর্সেনিক, যাদের আর্সেনিক রয়েছে। ইউজ দ্য পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, রেড কালার। তাহলে হ্যাভিং আর্সেনিক পরে শুধু আছে রেড কালার, আর এখানে আমার পার্টিসিপল ইউজ করতে হবে। এখন পার্টিসিপল বলতে তো আমরা প্রেজেন্ট পার্টিসিপল বুঝি, পাস্ট পার্টিসিপল বুঝি, এরকম কিছু। তাহলে এখন চিহ্নিত করার চেষ্টা করছে সরকার রেড কালার কি করার মাধ্যমে? রেড কালার কি ইউজ করার মাধ্যমে, বা পেইন্ট করার মাধ্যমে, তাই না? জি স্যার। হ্যাঁ বলো স্যার রেড কালার ওটা পেইন্টিং করছে স্যার। জি হ্যাঁ, পেইন্ট করে গায়ে যেহেতু কালারটা লাগিয়ে দিচ্ছে নাকি, পেইন্ট করে দিচ্ছে, আমরা পেইন্ট বলতে পারি। তাহলে পেইন্ট ভার্ব আনতে পারি, ইউজ ভার্ব আনতে পারি। তাহলে এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রধানত পেইন্ট বললে ভালো হয়, কারণ যেহেতু নলকূপের গায়ে কালারটিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে যেহেতু আমাকে পেইন্ট ভার্বটি আমি পাইলাম, কিন্তু একে আমাকে ইউজ করতে হবে কিভাবে? পার্টিসিপল আকারে, তাই নাকি? তাহলে পার্টিসিপল ব্যবহার করার সময় আমরা চিন্তা করবো এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে নাকি পাস্ট পার্টিসিপল হবে। এখন আমি বলেছিলাম যে যদি আমি আলোচনা করেছি এর আগে, প্রেজেন্ট পার্টিসিপল আমরা ইউজ করব তখন যখন কাজটি প্রধানত এই সাবজেক্ট দ্বারাই সংগঠিত হবে, কিন্তু নন ফাইনাইট হিসাবে ইউজ করতে হবে। মানে পূর্বের যেমন হ্যাভিং আর্সেনিক, এই হ্যাভিং ভার্বটির কাকে নির্দেশ করছে? টিউবওয়েলসকে। অতএব যখন আমরা যে নাউনকে মডিফাই করব মানে পার্টিসিপল গুলোর দ্বারা, সেই নাউন দ্বারাই যদি সংগঠিত হয়ে থাকে তাহলে আমরা আইএনজি করব। আর যে নাউন দ্বারা সংগঠিত, মানে যে নাউনকে মডিফাই করবে সেই নাউন দ্বারা সংগঠিত না হয়ে অন্য কারো দ্বারা সংগঠিত হলে তখন কিন্তু আমরা ওদেরকে পাস্ট পার্টিসিপল করব। তাহলে আমাকে দেখতে হবে যে এজেন্ট গুলো তার পূর্বে আছে কিনা, এবং সাবজেক্ট কে বা তার পূর্বের কোনো নাউনকে নির্দেশ করছে কিনা এজেন্ট হিসেবে। তখন কিন্তু আমরা কি করব? প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবো। এটা জাস্ট একটা সংকেত, আমরা এটাকে বলেছিলাম। তাহলে এখানে দেখো, তাহলে সরকার টিউবওয়েল গুলোকে মার্কিং করার চেষ্টা করছে, তাহলে কি করে? পেইন্ট করে। এই পেইন্ট কাজটা কে করছে? সরকারই করছে, তাহলে গভর্নমেন্ট, তাই তো? তাহলে ও কি করছে? পেইন্টিং। তাহলে আমরা যেহেতু এটা একটি সিম্পল সেন্টেন্স এবং একের অধিক যেহেতু আমরা ভার্ব ইউজ করতে পারবো না ফাইনাইট আকারে, তাহলে আমাকে নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমি এখানে কি দিব? পেইন্টিং। তাহলে পেইন্টিং রেড কালার, ওকে। তাহলে লাল রং পেইন্ট করার মাধ্যমে, লাগিয়ে দেওয়ার মাধ্যমে সরকার আর্সেনিক যুক্ত যে টিউবওয়েল গুলো রয়েছে সেগুলোকে মার্ক করার বা চিহ্নিত করার চেষ্টা করছে। এরপর আমরা চলে আসি, পিপল শুড বি রিফ্রেইনড। রিফ্রেইন মানে কি? বিরত রাখা। আর এখানে যেহেতু প্যাসিভে ইউজ করা হয়েছে, তাহলে আমরা বলছি বিরত রাখতে হবে, তাই নাকি? পিপল শুড বি রিফ্রেইনড, তাহলে রিফ্রেইন মানে বিরত থাকা বা বিরত রাখা অর্থে। তাহলে বিরত থাকা এখানে নয়, বিরত রাখা বোঝাচ্ছে। তাহলে পিপল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস। তাহলে বলছে যে পানি পান করা অফ টিউবওয়েলস। এখন টিউবওয়েলস বলতে তো যে কোনো টিউবওয়েলকে বোঝাচ্ছে, কিন্তু এখানে আসলে কোন টিউবওয়েল আমরা নির্দেশ করতে যাচ্ছি তা দ্বারা নির্দেশ করতে হবে কি ব্যবহার করে? ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। অলরেডি ডেমনস্ট্রেটিভ গুলো আমরা জেনে এসেছি, এই যে দিস, জি স্যার। দিস, দ্যাট, দোজ। এখন আমাকে দেখতে হবে যে আমরা সিঙ্গুলার ফর্ম ইউজ করবো না প্লুরাল ফর্ম ইউজ করবো। এখানে টিউবওয়েলস ইউজ বলা হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই প্লুরাল ফর্ম রয়েছে, তাহলে আমরা দিস অথবা দোজ যে কোনো একটা ইউজ করবো, তাই না? দোজ ইউজ করলে ভালো হবে। হ্যাঁ, সেটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে কাছের বা দূরের, আমরা যেহেতু কথা বলছি সেটা আমরা যে কোনো সেন্সে এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমরা দোজ ইউজ করলাম,
যে ওই সকল যেগুলোকে কালার করা হচ্ছে, কোন কালার? রেড কালার। তাহলে আমরা এখানে ডেমনস্ট্রেটিভটা ইউজ করে ফেললাম। তাহলে দেখো আমরা যদি আবার পুনরায় পড়ে ফেলি তাহলে কেমন হচ্ছে সেন্টেন্সটি? পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দোজ টিউবওয়েলস, তাই তো? ওই সকল টিউবওয়েল থেকে পানি পান করতে লোকজনদেরকে বিরত রাখতে হবে। আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকাসিস, অন্যথায় তারা আর্সেনিকের বা আর্সেনিকের যে বিষক্রিয়া, সেই বিষক্রিয়া দ্বারা কিন্তু আক্রান্ত হবে এবং ভুগবে। তাহলে আর্সেনিকাসিস মানে হচ্ছে আর্সেনিকের মাধ্যমে যে রোগটি হয়, যে বিষক্রিয়া হয়, সেটাকে বলবো আমরা আর্সেনিকাসিস। এটা হচ্ছে নাউন, আর্সেনিক হচ্ছে নাউন, আর্সেনিক হচ্ছে পদার্থটির নাম, আর আর্সেনিকাসিস মানে হচ্ছে ওই পদার্থ দ্বারা যে বিষক্রিয়া সংঘটিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে আর্সেনিকাসিস। তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু এই মডিফায়ার জাতীয় যে কোশ্চেন গুলো রয়েছে, মানে মডিফায়ারের উপরে নির্ভর করে, ডিপেন্ড করে যে বা মডিফায়ারের ইউজের উপরে যে কোশ্চেনটি করা হচ্ছে সেগুলোকে তোমার সলভ করতে হবে। তবে দেখো আসলে বিষয়টি মডিফায়ার আলাদা বিষয় নয়, অ্যাডজেক্টিভই মডিফায়ার হচ্ছে, অ্যাডভার্বই মডিফায়ার হচ্ছে, প্রোনাউনই মডিফায়ার হচ্ছে, কোয়ান্টিফায়ারই মডিফায়ার হচ্ছে। আর এগুলো কোত্থেকে আসছে? ওই দেখাচ্ছে অ্যাডজেক্টিভ আলোচনা করতে গিয়ে আসছে। যেমন এখানে আমরা ইনফিনিটিভ ফ্রেজ পাইলাম, পার্টিসিপল পাইলাম, বা পার্টিসিপল ফ্রেজ বললে আমরা পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে পারতাম। পার্টিসিপল বলেছে তাই আমরা শুধু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি। যদি পার্টিসিপল ফ্রেজ বলতো তখন আমাকে এই পেইন্টিং এর সাথে আরো কোনো ওয়ার্ড ইউজ করে ব্যবহার করতে হতো, হয়তো দেখা যায় পুরোটাই গ্যাপ থাকতে পারতো, এই পুরোটাই গ্যাপ দিয়ে রাখতো, তাই নাকি? যে পেইন্টিং রেড কালার, এটুকু আমাকে পুরোটাই হয়তো বসাতে হতো। তাহলে এই যে কোনো ভাবে হোক, উই হ্যাভ টু বি এবল টু ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম আওয়ার ওন স্টক, কারণ আমাদের নিজস্ব স্টক থেকেই তো ওয়ার্ড গুলোকে বার করতে হবে বা সেন্স গুলোকে তৈরি করতে পারতে হবে। এখন যদি আমরা এগুলোকে না পারি তৈরি করতে, তাহলে তো আসলে এটাকে সমাধান করা যাবে না। যত আমি প্যাসেজটি বুঝতে পারি অথবা যতই আমি নিয়ম জানি, কোনো কিছু দিয়ে কিন্তু কাজ হবে না। এটা হচ্ছে কি গ্রামারের যে ইউজ, এইচএসসি লেভেলটা হচ্ছে ইউজ, ব্যবহার। এখানে গ্রামার তো আমরা এসএসসি পর্যন্ত অনেক পড়ে এসেছি, তাই না? অ্যাডজেক্টিভ পড়েছি, মানে পারফেক্ট স্পিচ পুরোটা পড়েছি, ন্যারেশন পড়েছি, ট্রান্সফরমেশন পড়েছি, সবই পড়েছি। এখানে এসে আমাদের ওইগুলোকে ব্যবহার করতে পারতে হচ্ছে। আর যদি ব্যবহার করতে আমি না পারি তাহলে তো উই উইল বি ফেলার্স, ওকে? আমরা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবো, এছাড়া তো কিছু করার থাকবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের এই আলোচনাটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তৌফিকুল ইসলাম, বলো যদি স্যার। কোনো সমস্যা থেকে থাকে। হ্যাঁ, জি না স্যার, সমস্যা নাই। বুঝতে পারছো তো না পুরোটা? জি স্যার, পুরোটাই বুঝেছে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নিবে, এবং অবশ্যই তোমাদের ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্ট করে জানাবে। এবং অবশ্যই তোমরা তোমাদের আরো যদি কিছু জানার থাকে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের কমেন্টে লিখে জানাবে। আর যদি এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, তাই অনুরোধ রইল তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল বাটন রয়েছে তাকে প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। এবং তোমাদের যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য তোমরা অবশ্যই এখানে যে মোবাইল নাম্বার রয়েছে, ইমেল রয়েছে, এবং যে ফেসবুক গ্রুপ রয়েছে বা ফেসবুক পেজগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে যুক্ত থেকে তোমরা তার নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং আমার সাথে যোগাযোগ করার যে ওয়েগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। আর এই ভিডিও ক্লাসের সাথে যদি অন্যান্য ভিডিও ক্লাসের লিংক, যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেগুলো অবশ্যই তোমরা দেখে নিবে এবং তোমাদের প্রয়োজন অনুসারেই সেগুলোকে শিখে নেওয়ার চেষ্টা করবে। এবং সেই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর আমি এখানে যে যে বিষয়গুলোর উপরে ভিডিও ক্লাস করছি তা পুরোটাই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, এবং এছাড়াও রয়েছে তোমাদের যে বিভিন্ন পরীক্ষা রয়েছে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামস, যেমন চাকরির পরীক্ষা বা হচ্ছে ভার্সিটি এক্সাম, এছাড়াও যে ইংলিশ লিটারেচার রয়েছে, এইচএসসি একাডেমিক ইংলিশের, যেমন আমি আজকে তোমাদের এইচএসসি সেকেন্ড পেপারের একটি কোশ্চেন সলভ করলাম আর্টিকেলের। এভাবে ফার্স্ট পেপারের যে ভিডিও ক্লাসগুলো সেগুলো অলরেডি আমি করে ফেলেছি, প্যাসেজগুলো রিডিং করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিও ক্লাসগুলো দেখবে এবং ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই
এভাবে যে প্লেলিস্ট থাকবে সেই প্লেলিস্টে চলে যাবে এবং প্লেলিস্ট থেকে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এইচএস ইংলিশ ফার্স্ট পেপার, এইচএস ইংলিশ সেকেন্ড পেপার সহ যে অনার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও কিন্তু আমি ভিডিও ক্লাস মোটামুটি প্রতিনিয়ত আপলোড করছি। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের উপরে মোটামুটি যতগুলো ইউনিট এবং যতগুলো লেসন রয়েছে তার প্রত্যেকটার উপরে কিন্তু আমি অলরেডি ভিডিও ক্লাস তৈরি করেছি এবং সিরিয়ালি সেগুলো দেওয়া, যেমন ইউনিট 1 লেসন 1, ইউনিট 1 লেসন 2, ইউনিট 1 লেসন 3। যেমন ইউনিট 1 লেসন 1 এর উপর 5টি ভিডিও ক্লাস রয়েছে, 2 এর উপর 2টি রয়েছে, 3 এর উপর 3টি রয়েছে। এইভাবে কিন্তু আমি প্রতিনিয়ত মোটামুটি ভিডিও ক্লাসগুলো আপলোড করছি ধারাবাহিকভাবে। তোমরা অবশ্যই তোমাদের সুবিধা মতো ভিডিও ক্লাসগুলো দেখে নিবে, তাহলে তোমাদের যে গ্যাপ গুলো থাকবে সেগুলো পূরণ হয়ে যাবে। আর আমি বারবার বলছি, তোমাদের জানার বা চাওয়ার যদি আরো কিছু থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। সো ডিয়ার স্টুডেন্টস, আজ আর নয়, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক, স্টে at home, stay safe, and I wish to meet you again in the next class with another important topic for you. Till then, peace be upon all of you. Bye.